জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের বিশ্বাস থেকে বিতাড়িত হয়েছে। শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল ভারতের নকশায় নির্মিত। জুলাই আন্দোলনের ছাত্ররা যে শৃঙ্খলা, সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা ইতিহাসে বিরল। তার এই গণঅভ্যুত্থান ভারতীয় উপমহাদেশে এক ব্যতিক্রমী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এমনই বলেছেন সদ্য প্রয়াত কমিউনিস্ট তাত্ত্বিক বদরুদ্দিন উমর। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। সদ্যপ্রয়াত লেখক ও কমিউনিস্ট তাত্ত্বিক বদরুদ্দিন উমর জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। ৫ পৃষ্ঠার এই জবানবন্দিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ভারতীয় উপমহাদেশের ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেন। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণঅভ্যুত্থান কখনো দেখা যায়নি। এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই নয়, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সাথে তার মন্ত্রিসভা এবং দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায়। এই রকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উল্লেখ করেন বদরুদ্দিন উমর। তারাই ছিলেন আন্দোলনের প্রধান চালিকা শক্তি। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। এই গবেষক আরও উল্লেখ করেন, ভারতই একমাত্র রাষ্ট্র যারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে। সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। তার মতে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছিল, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা এসব করেছে বিরোধী দল, বিশেষ করে বিএনপিকে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে। বিএনপিকে তারা ধীরে ধীরে পৃষ্ঠ করে রেখেছে, দমন করেছে, মারধর করেছে। জবানবন্দিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন বদরুদ্দিন উমর। বলেন, ১৯৭১ সালে যারা বাস্তবে লড়াই করেছিল তারা ছিল সাধারণ ছাত্র, কৃষক, শ্রমিকের সন্তান আর মধ্যবিত্ত তরুণ। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী বা ছাত্র নেতাদের কারো যুদ্ধক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। তাদের মধ্যে অনেকেই তখন পলায়নপর ছিল। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এমনভাবে ব্যবহার করেছেন যেন সেটি তার পারিবারিক সম্পত্তি। এই চেতনা একসময় কাজ করেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে, আবেগে ভেসেছে, কিন্তু পরে দেখা গেছে তার দমন নীতি ও নির্যাতনের ফলে এই চেতনা ধরা পড়ে গেছে। এখন তিনি জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন। তার মতে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক ধরনের রাজনৈতিক জমিদারি কায়েম করেছিলেন। একে বাস্তবায়নের কোনো চেষ্টা তিনি করেননি। শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানে শেখ মুজিবুর রহমানই মুক্তির একমাত্র পুরুষ, একমাত্র নেতা, এরকম একটা ঐতিহাসিক মিথ প্রতিষ্ঠা করেন। অথচ বাস্তবতা হলো ২৫শে মার্চ ১৯৭১-এ শেখ মুজিব রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পড়েন এবং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সব মিলিয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বর্ণনায় মুক্তিযুদ্ধের চেতনা একটি দলীয়, ক্ষমতাকেন্দ্রিক, একমুখী বয়ানে পরিণত হয়েছে, যা গণতন্ত্র, সত্য ও ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে আরও বলেন, আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায়। কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ। যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি, তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশ ত্যাগে সহায়তা করেছে। সবশেষে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না, কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত। সৈকত সাদিক, ৭১, ঢাকা।